শুভেচ্ছা স্বাগতম জামজনতার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই একটা ঘটনা দেবো, সেটা দিয়ে শুরু করি আজকে। তাহলে 1994 সালের কথা। আমি সপরিবারে ভারত ভ্রমণ করতে কলকাতা গেলাম। আগের দিন গেদে দর্শনা বর্ডার হয়ে রেলপথে আমরা কলকাতা গেলাম। আগের দিন সাথে খাবার যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো খেয়ে রাত্রেবেলা সবাই মিলে খেলাম। পরদিন সকালে আমাদের হাতে কোনো ভারতীয় কারেন্সি নাই, অতএব আমাদের ভারতীয় কারেন্সির ভাগ মানে কনভার্ট করতে হবে, আমাদের টাকাকে কনভার্ট করতে হবে। সবাই বলল যে এখানে অনেক অলিতে গলিতে নাকি সব মানি এক্সচেঞ্জ আছে, সেখানে গেলেই হয়। আমার হঠাৎ করে আমজনতা যা হয় আর কি, আমজনতার একটু দেশের প্রতি একটুখানি টান বেশিই থাকে। যাই হোক, সেই জন্য এখানে আগেই খবর নিয়েছিলাম যে একটা সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে কলকাতায়। খোঁজ খবর নিয়ে আমরা সকাল ওই অফিস যখন খুলবে এইরকম সময় ধরে নিয়ে আমরা ব্যাংক খুলবে যখন এই সময় ধরে নিয়েই আমরা রওনা দিলাম ব্যাংকের উদ্দেশ্যে, যে টাকাটা ভাঙাবো ওখান থেকে এবং তারপরে নাস্তা করব, কারণ নাস্তা করার কেনার পয়সা নেই। আমার কাছে ভারতীয় কোনো টাকা নেই, যার জন্য কিছুই কিনতে পারি নাই। বাচ্চারা, আমার মেয়েটা হচ্ছে 4-5 বছরের মতো, আর ছেলেটা একটু বড়, 10-11 বছর। গেলাম ব্যাংকে, বলার সাথে সাথে আমরা কিন্তু ঢুকলাম। বললাম যে আমরা একটু টাকা ভাঙাতে চাই। আচ্ছা, ঠিক আছে, দেন। ইনফরমেশন দিলাম, টাকা দিলাম, শুরু হইলো তারপরে তাদের টেবিলে টেবিলে ঘোরা। এই টেবিলে যায়, ওই টেবিলে যায়, সেই টেবিলে যায়, চলছে। 2 ঘন্টা চলে যায়, কোনো খবর নাই। এদিকে তো আমার মেয়ে খিদায় কান্নাকাটি শুরু করছে একেবারে পুরো ব্যাংকের ভেতরে। আমি বারবার বলছি, ভাই এই অবস্থা, অনুগ্রহ করেন, একটু 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 সাহায্য করেন। কে কার কথা শুনে? তাদের প্রসেস নিয়ে আসে সেই আমলাতান্ত্রিক জটিলতা। প্রায় 2.5 ঘন্টা পরে আমরা টাকাটা পেলাম। এর মধ্যে আমার বাচ্চার কান্না দেখে লোকজন টিটকারি মারতেছে। কি বলে জানেন? এরে বাবারে, দেশপ্রেম দেখাইতে আইছে। শুনে মনে হয় কি কব আর। আর এত অসহায় হয়ে বসছি যে বাচ্চাটার সমানে কাঁদছে, কিন্তু সে তো আর খিদা সহ্য করতে। বড়টা ছেলেটা মোটামুটি সে কষ্ট সহিষ্ণু ছোটবেলা থেকেই, সেই জন্য সে কষ্ট করে চেপে আছে, আমাদেরকে বুঝছে যে আমরা অসহায়, কি অসহায়। ছোট মেয়ের বয়স তো কম, ওর খিদা কিভাবে সহ্য করে? সেই শিশুটির মতো কান্নাকাটি করতেছে, এক নাগারে সমানে কেঁদে কেটে যাচ্ছে। তারপরে কারো কিছু খবর হয় না। তারপরে চিল্লাচিল্লি করলাম, তারপরেও হয় না। অনেকক্ষণ পরে শেষ পর্যন্ত আসলে পরে 2.5-3 ঘন্টা পরে তারপর গিয়ে খাবার দিলাম, খাবার কিনলাম। বাচ্চার এই যে কষ্টটা দিলাম, আমার মনে হলো যে আমজনতা, তোমরা আমলাদের পাল্লাই পড়ে কি অবস্থায় হবে। আমলার সেই সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, কর্মকর্তাদের এই যে কাণ্ড, যেটা করতে যে কোনো একটা মানি এক্সচেঞ্জে গেলে জাস্ট 5 মিনিটের ব্যাপার, টাকা দেবো, টাকা নেবো, গুনে নেবো, চলে আসবো। আর সেখানে 2.5-3 ঘন্টা ধরে তারা শুধু এই টেবিল আর ওই টেবিলে খালি ঘুরে বেড়াচ্ছে। কি জন্য ভাই? এর জন্য কি কোনো এক্সট্রা আছে যে সিকিউরিটি, এই চেক সেই চেক? ওই ব্যাটারে চেক করে না মানে এক্সচেঞ্জ গুলা? ওটা কি মুফতে দেওয়া যায়? ওটা তো লস হলে পুরো তার নিজের লস হবে, পকেটে লস হবে। তাহলে ও ব্যাটা কি চেক না করে দিচ্ছে? দেয় এই 5-7-5 মিনিটের মধ্যে যে দিয়ে দেয়, কেমনে? তোমরা পারো না কেন? তোমাদের সমস্যাটা কি?
সমস্যা একটাই, আমজনতার দেশপ্রেম আছে কিন্তু আমলা গামলার দেশপ্রেম নাই। কারণ তারা মনে করে তারা ব্রিটিশের প্রতিভু, তারা ব্রিটিশের সাকসেসর্স। ব্রিটিশ নাগরিকের সাকসেসর। ব্রিটিশ শাসনের যে অবস্থা ছিল সেই প্রসেস থেকে তারা জন্ম লাভ করছে, অতএব তারা হচ্ছে ব্রিটিশদেরই একটা অংশ। তাই তাদের দেশের প্রতি কোনো মায়া নাই। দেশে কি হইলো না হইলো তাতে কিছু যায় আসে না। এইরকম অসহায়, এরকম করুণ অবস্থা আমি আর আগে কোনোদিন পড়ি নাই। তাই ওই যে যা করে আর কি, আমাদের আমজনতার তো আর কিছু করার নাই, মনে মনে নিজের এই দোষ দিয়ে গয়, যা শালা আর কোনোদিন যাবো না তোর কাছে। এরপরে অবশ্য আরো বছর 10 বাংলাদেশে ছিলাম। তারপরেও তার মধ্যে বোধহয় বার দুয়েক কলকাতা গিয়েছিলাম, কিন্তু আর ওই মুখ হয়নি। আপনারা বলছেন এই গল্প আবার করতে গেলেন কেন এতদিন পরে, আগে করলেন না? ঠিকই, আগে করি নাই, আগে অনেক মনে কষ্ট নিয়ে আসছিলাম। এখন করার একটা কারণ আছে। ওই যে ন্যাড়া বেলতলায় যায় না, যে কইছিলাম যে আমি আর যাবো না এই কামে। তারপরে যে আমজনতার একটা মনের মধ্যে একটা বাসনা থাকে, কিছু যদি করতে পারি দেশের জন্য। নিজে তো কিছু করতে পারবো না, সেই যোগ্যতা নাই। দেশের যে সেবাগুলো দেয় বিভিন্ন জায়গায়, তাদের মাধ্যমে সেবা নিলে তারা কিছু পয়সা দেশে পাবে। তাই অনেকদিন পরে দেশে যাব মনে করলাম। তাই বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট বলে এখানে আছে, মাঝখানে একবার থেমে চলে যায়, নামা লাগে না। সেই বিমানের টিকিট কাটতে গেলাম। টিকিট কাটলাম, ভুল করে ওখানে একটা 12% একটা ডিসকাউন্ট আছে, তার একটা প্রোমো কোড দিতে হয়। কেন যে তাদের প্রোমো কোড দিতে হয় সেটাই বুঝলাম নাই। টিকিট কেটে সাথে সাথে মনে হলো এটা দেওয়া হয় নাই, সাথে সাথে ফোন দিলাম সমানে, কোনো উত্তর নাই, কারণ তার বন্ধ। চিন্তা করে দেখেন, তারা আন্তর্জাতিক এরিনায় একটা সার্ভিস দিতে যাচ্ছে, সেখানে কল করলে তাকে কাউকে পাওয়া যাবে না, কারণ তার অফিস বন্ধ। আর এই ছোট্ট ছোট্ট কোম্পানি, এক মানুষের কোম্পানি, তারাও কল সেন্টারের মাধ্যমে 24 ঘন্টা সাপোর্ট দিয়ে যায় কাস্টমারদের, ক্লায়েন্টদের। আর বিমান এত বড় একটা কোম্পানি, সেটার পরিকল্পনা চিন্তা করে দেখেন, তার মানুষ একজন সেই মুহূর্তে সাহায্য চাইলে পাবে না। যাই হোক, সেদিন বন্ধ হইলো। পরের দিন আবার খুঁজলাম, অফিস আওয়ারের মধ্যে গিয়ে ফোন দিলাম, বললাম ভাই এই ঘটনা, আমি তো ভুল কইরা ওইটা দিই নাই, আমার তো প্রায় $300-400 বেশি গেছে। তো আপনি একটু অ্যাডজাস্ট করে দেন, এখনো তো সময় আছে, এটা তো শেষ হয়ে যায় না, আরো 3-4 দিন এই প্রমোশন আছে। তাদের জবাব, আপনি টিকিট কেটে ফেলাইছেন, আর হইব না। তাহলে হইব না মানে তাহলে কি করবো? আমি এতগুলো টাকা লস করলাম। আমি এমনি ক্যাথি প্যাসিফিকে আমি পাইছিলাম 2200 টাকায়, সেখানে এখানে 2600-2700 টাকায় আপনার এখানে কাটলাম। তারপরে আপনি যেটা আপনার দেওয়ার সুযোগ আছে সেটা কেন দিবেন না? না দেওয়া যাবে না, এটা কিছু করার নাই। আপনি ক্যান্সেল করে ট্রাই করতে পারেন, ক্যান্সেলেশন আবার চার্জ আছে $200। ক্যান্সেলেশন 24 ঘন্টার মধ্যে অন্যান্য জায়গায় ক্যান্সেল করলে পরে ফ্রি, আপনার এখানে $200 কারণটা কি? না, এটা আমাদের নিয়ম। যাই হোক, পরে তাদের বলেন যে ওয়েবসাইটে গিয়ে দেখেন এর দেওয়া আছে। আমি মডিফাই আইটিনারিতে গিয়ে ট্রাই করলাম ক্যান্সেল করতে, ক্যান্সেল হয় না, ক্যান্সেলের কোনো সুযোগই নাই। পরে দেখলাম ওয়েবসাইটে তাদের একটা জায়গা আছে, ক্যান্সেল এন্ড রিফান্ড বলে একটা জায়গা আছে, সেখানে কি করতে হবে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। দাস খদ্দে কইতে হবে, আব্বাজান আপনারা যে আমি কিছু টাকা দিছিলাম, দয়া করে কষ্ট নিয়েন না, আপনারা খুব কষ্ট দিছি, ওইটি আমার একটু ফেরত দেন, আপনার টাকা রেখে আমার ফেরত দেন।
তারপরে সেই ফর্ম ফিল আপ করে সাবমিট করলে তারপরে ওনারা সিদ্ধান্ত জানাবেন যে রিফান্ড হবে কি হবে না। হারে যন্ত্রণা। এই সার্ভিস দিয়ে আপনি টিকে রাখবেন? আমজনতা কতকাল আর দেশপ্রেম দেখায় আপনারে যাবে? আমি আগেই শুনছিলাম যে আপনাদের সার্ভিস ভালো না, বিমানের সার্ভিস ভালো না, তারপরেও একটু ওই যে মনের কোনায় আরে দেশের জিনিস, আরে আহা দেশের জিনিস, বিদেশে এলে ওইটার বেশি টান বেশি আরো হয়, দেশের জিনিস, তাই একটু দেশের জিনিসে গেলাম, এইরকম ধরা দিলেন আপনারা। যাই হোক, তারপরে দুইটা ইমেল পাঠাইলাম, উত্তর নাই। আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে, কোনো উত্তর নেই। তারা এতই ব্যস্ত, সব ক্লায়েন্ট সেবার কি পরিমাণ নমুনা, এই বেটার সার্ভিস দিব কেমন? এত এত ভালো ভালো অ্যাসেট দেখলাম তাদের এখানে, ওর চেয়ে কম দাম অনেক এয়ারলাইন কত ভালো ইনকাম করতেছে, আর এই এত অ্যাসেট দিয়া কিছুই নাই, কেমনে হইব? হ্যাঁ, আপনি যদি ক্লায়েন্টদের এইভাবে আতিথেয়তা, আপনাদের যদি এই অবস্থা হয়, আপনি একটা সার্ভিস জগতে থেকে সার্ভিস দিবেন না, আপনি আশা করেন আপনি বেচবেন জিনিস, হইবনি? হ্যাঁ, আমি তো পারতপক্ষে আর যাবো না যদি না আপনারা এটা বদলান। এটা সিম্পল 24 আওয়ার্স কল সেন্টার করা গেল না, এটা হইতে পারে? বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত বেকার রয়ে গেছে, যাদের জন্য আপনাকে স্পেসও দিতে হবে না, তার নিজের ঘরে বসে থেকে আপনার জন্য কাজ করবে, আপনি শুধু কল রাউট করবেন, সারা দুনিয়ার কল রাউট করবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের বেশিরভাগই হচ্ছে বাঙালি, অতএব আপনার শুধু ইংরেজিও ভালো জানতে হবে না সেই লোকজনের, বাংলা জানবে, আপনারা শিখাবেন কি করতে হবে, আপনার সিস্টেমে করে দিবেন, ফর্ম করে দিবেন যে এই করবেন, এই কোশ্চেন আসলে এই উত্তর, এই কোশ্চেন আসলে এই উত্তর, এই অ্যাকশন হলে এই, ক্যান্সেলেশনের জন্য এই প্রসেস, সেই প্রসেস করবেন, ইত্যাদি ইত্যাদি। আর ক্যান্সেলেশন 24 ঘন্টার ক্যান্সেলেশন থাকবে না কেন আপনার? ও বাই দ্য ওয়ে, আমি আবার ওদের রিফান্ড পলিসি খুঁজতে গিয়ে দেখলাম ইটালি থেকে করলে নাকি সেখানে আবার 24 ঘন্টার এই ক্যান্সেলেশন ফ্রি পিরিয়ডটা আছে, অন্যখানে থাকবে না কেন? আর শুধু তাই তো না, আপনি তো অনেক কারণে ভুল হতে পারে, আমি সেই মুহূর্তে ওটার ইন্টেন্ট করছি না, ওই জিনিসটা দিতে না, ভুল করে ওটা প্রেস করে দিয়েছে, পেমেন্ট হয়ে গেছে, সেই সিচুয়েশনে আপনি আমার ক্যান্সেল করবেন না কেন? এখানে হয়তো আমি ইন্টেন্ট করি নাই, আমি ভুল করে অনেক সময় করতে পারি, মানুষের ভুল হতেই পারে, সেই সময় সেই কেন? তাহলে এইটা নিয়ে আপনার সার্ভিস চালাবেন? হ্যাঁ, এই সার্ভিস দিয়ে আপনি মনে করেন যে আপনার বিমান ওই করে উঠছে, আকাশে উঠে যাবো গা? হ্যাঁ, আপনার বিজনেস, বিমান আকাশে উঠলে ভালো কথা, কিন্তু বিজনেস উঠবো নাকি? আপনি এই যে এই এতগুলো বাঙালি শুধুমাত্র তাদের ওই মনের কোনায় যে দেশের প্রতি একটা টান, সেই কারণে আপনার কাছে টিকিট কাটে, নাহলে তো আপনার কাছে টিকিট কাটার কেউ ছিল না। আপনি যখন শুরু করছেন এখানে, তখনই আমার এক সহপাঠী আমার বলতেছিলেন, বন্ধু বলতেছিল যে বিমানের সার্ভিসে যাচ্ছে তাই অবস্থা, আমি এই পয়সা খরচ করে দেশ প্রেম করতে যাবো না যেখানে সার্ভিস নাই। আমার তার কথাটাই শোনা উচিত ছিল আসলে, যেখানে সার্ভিস নাই, পয়সা নিজের পকেটে পয়সা খরচ করে দেশপ্রেম দেখাবো, আর যারা ওইখানে বসে আছে আমাকে দেশপ্রেম কেনার জন্য, তাকেও কোনো দেশপ্রেম থাকবো না, তাহলে কেমনে হয়? ওই আমলারা ওইখানে বসে বসে খালি কামাইতেছে, আর এই বিদেশে আবার টাকা পাঠাইতেছে, আমরা দেশ কষ্ট করে আর্ন কইরা ওখানে পাঠায়, ওদের কাছে দিই, সেই টাকাটা ওখানে যায়, সেই টাকা থেকে আমলারা গামলা করে নিয়ে বিদেশে আবার পাঠ করতেছে। এইটা কেমন করে আপনার সহ্য করি? ভাই আমজনতারা বলেন, এবার একটু জামজনতা হয়ে ওঠার চেষ্টা করি আমরা, জিজ্ঞাসা করি এই প্রশ্নগুলো, কেন এগুলো হবে না, কেন এই সার্ভিসগুলো থাকবে না, কেন মানুষ সঠিক সার্ভিস পাবে না যেখানে সুযোগ আছে? আপনার কেন এই 24 ঘন্টার মধ্যে মানুষ ভুল করতে পারে, 24 ঘন্টা 12 ঘন্টা যেটাই করেন সেইভাবে হলেও আপনি ফ্রি ক্যান্সেলেশন থাকতে হবে এই সময়টুকুর মধ্যে, তারপরে চলে গেলে আপনি ক্যান্সেলেশন অন ফি অর পেনাল্টি যেটা করলেন, কেন থাকবে না? কেন আপনি কনসালটেন্ট তৈরি করতে পারবেন না? হাজার হাজার শিক্ষিত বেকার রয়ে গেছে বাংলাদেশে, খালি আপনি এখানে একটা
টেলিফোন নাম্বার দেবেন, যে টেলিফোন নাম্বার রাউট করে চলে যাবে ওখানে, এবং এটা খুব সিম্পল। এখন আর কোনো সমস্যা নেই, এমন খরচের ব্যাপারও নাই। যেখান থেকে কল করুক রাউট করে চলে যাবে ওখানে, এবং সেখানে আপনার সেই অনুযায়ী সাথে সার্ভিস দেবে। এটা কেন করতে পারবেন না? এই ম্যানেজমেন্ট কেন থাকবে না? কেন এই মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের এত দুর্বল হবে? কেন সেলসম্যানশিপ থাকবে না? কেন সার্ভিস মেন্টালিটি হবে না? কেন মাইন্ডসেটটা এরকম হবে না? আমি জানি না। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা চিন্তা করে দেখেন, এইরকম চলতে থাকলে আমরা কি আমাদের দেশপ্রেম খামাখা এই সমস্ত আমলা গামলাদের জন্য বিক্রি করব, নাকি না এদেরকে প্রশ্ন তুলবো যে তোমরা ঠিক হও, নাহলে তোমার কাছে আমরা নাই, চালাও তোমাদের ব্যবসা তোমরা। আজকে যে $400 লস করা, $400 এইখানে কামাই করা সোজা কথা? আপনারা জানেন $400 কামাই করতে গেলে আপনাকে গ্রোস ইনকাম করতে হবে প্রায় $600, 600 থেকে $700, ডিপেন্ড করে যে আপনার ইনকাম লেভেল কতখানি। কারণ বাকি তো গভর্নমেন্টের ট্যাক্স আছে। আর $600 আয় করতে গেলে আপনার কয় ঘন্টা বসে থাকতে হয়, কত দিন কাজ করতে হয়। অনেকের 2 সপ্তাহ চলে যায়, 4 সপ্তাহ 2 সপ্তাহে চলে যায় $600 আয় করতে। তারায় থাইকা মোট বহন কইরা কত কায়দায় কাম। সেই পয়সা আপনারা এরম করে নিয়ে নিবেন, আর আমরা চুপ করে বসে বসে আপনাকে সার্ভিস দিয়ে যাবো এরম করে? না রে ভাই, আমি তো আর দিতাম না। আমি জানি না আর সবাই কি করবে। যাই হোক, আজকে একটা এই বছর শুরুতেই এরকম একটা ইচ্ছা ছিল না একদমই বলার, কিন্তু কি করবো, সার্ভিসটাই দেখে আমি 3 দিন অপেক্ষা করলাম তারা ইমেলে কোনো রিপ্লাই দেয় কিনা। 3 গেল, 4 গেল, 4 দিনের দিন আজকে, তারপরেও তাদের কোনো উত্তর নাই। এতই ব্যস্ত তারা। হ্যাঁ, সেবা কি? যাই দেখি ভেতরের সেবা কি, সেটাও রিপোর্ট করবো না, সেটাও দেখাবো না আপনাদের। যাই হোক ভাই, কিছু মনে করেন না, নিজের কিছু কথা কইলাম, নিজের কিছু ক্ষোভের কথা কইলাম। এবং ক্ষোভের কথা থেকে আসলো এই কারণে যে এই ক্ষোভের কথা থেকে বোঝা যাচ্ছে যে আমরা কি সার্ভিস পাচ্ছি, এবং আমরা আসলে এটা কি ডিজার্ভ করি। হ্যাঁ, এরপরে অন্যান্য জায়গায় ওয়েজ আর্নার যারা আছে, অন্যান্য জায়গা থেকে আছে, বিশেষ করে মিডল ইস্টের ওয়েজ আর্নাররা, তাদের উপরে যে কি ব্যবহার করা হয় সে তো বর্ণনা অতীত। তাদের মিশনগুলোতে ব্যবহার যে পান, এবং এয়ারপোর্টে এসেও যে ব্যবহার পান, বাংলাদেশের এয়ারপোর্টে নামিয়ে যে ব্যবহারগুলো পান, সেগুলো কিন্তু তুলনা নাই। আরে যাদের পয়সায় তোমাদের এত ফুটানি, আমাদের এত ফুটানি, বিদেশে বেড়াও, বিদেশে ডলার খরচ করে আসো, নাহলে ডলার এরাও থাকবো না, তাদের উপরে কি নির্যাতন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের এপিসোডে।